নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করতাম তাদের কাছে পিসিসি শব্দটার অর্থ ছিল প্রদেশ কংগ্রেস কমিটি। প্রথমে ছিল হাজি মহসিন স্কোয়ারে, এখন তো বিধান ভবনে। তো এখন পিসিসি শব্দটার অন্য মানে হয়ে গেছে, জানেন তো, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পরিযায়ী শ্রমিকরা যারা রাজ্যের বাইরে কাজ করছেন তাদের পরিবার বা তারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যে পোর্টালে কথা বলা হচ্ছে সেই পোর্টালে তারা আবেদন করছেন, তাদের সম্পূর্ণ যা নথিপত্র আছে সেগুলো আপলোড করতে হবে, তারপর পুলিশ সেগুলো খতিয়ে দেখবে, তারপর সবকিছু ঠিক থাকলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কার্যত একটা ছাড়পত্র পরিযায়ী শ্রমিকদের কাছে যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে আছেন, তারা যে পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক তার প্রমাণ। দেখুন, দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা চিহ্নিতকরণের একটা উদ্যোগ শুরু হয়েছে, কেন্দ্রীয় সরকার করছে, কিন্তু সমস্ত রাজ্য সরকার কিন্তু এই উদ্যোগে সামিল। সেটা আমাদের দিদিমণির ভাতৃপ্রতিম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পাঞ্জাবের সরকার হোক, বা স্টালিনের ডিএমকে সরকার হোক তামিলনাড়ুতে, এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্য তো করছে, এবং সেটা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশি সন্দেহে যাদেরকে আটক করা হচ্ছে তারা সবাই কি বাংলাদেশি? একদমই নয়। সন্দেহের বশে আটক করা হচ্ছে। কিছু ভারতীয় নাগরিক হেনস্থার মুখে পড়ছেন, তারপর তারা যখন বৈধ কাগজপত্র জমা দিচ্ছেন তখন তাদেরকে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ ছেড়ে দিচ্ছে। এরকমই একটা ঘটনা ঘটেছে মিরাজ শরীফ বলে। ছেলেটি গুরগাঁওয়ে কর্মসূত্রে আছে, আদপে উত্তর দিনাজপুরের বাসিন্দা। সে কাজ করছে ওখানে, কিন্তু ছেলেটি সেভ ট্রি, সেভ এনভায়রনমেন্ট এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য দিল্লি থেকে মেঘালয় পর্যন্ত সাইকেলে যাত্রা করেছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে যে রান ফর রায়গঞ্জ বলে একটা ম্যারাথন হয়েছিল তাতে অংশ নিয়েছিল। সেই ছেলেটি বিপদে পড়ে কৃষ্ণবাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সমস্ত কাগজপত্র কৃষ্ণবাবুকে পাঠান। সেখানে প্যান কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট পর্যন্ত আছে। তো কৃষ্ণবাবু তাকে সহায়তা করেন। আমার তো তার ডকুমেন্ট দেখে মনে হলো যে সে বাংলাদেশি নাগরিক নয়, মানে আমার ধারণা, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, কারণ তার পাসপোর্ট পর্যন্ত আছে। আপনারা আপনাদের স্ক্রিনে তার পাসপোর্টের ছবি, প্যান কার্ডের ছবি সবই দেখতে পাবেন। এই ধরনের ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের ডিপোর্ট করতে হবে, এটা নিয়ে কোনো রকম সংশয় কারোর মধ্যে থাকা উচিত নয়। এটা নিয়ে একটা সার্বিক ঐক্যমত্য গড়ে ওঠা জরুরি। কিন্তু একজনও ভারতীয় নাগরিক যাতে হেনস্থার মুখে না পড়েন সেটাকেও নিশ্চিত করতে হবে। ভারতীয় নাগরিক তিনি ধর্মে হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হোক, শিখ হন, বৌদ্ধ হন, জৈন হোক, ভারতের সংবিধান তাকে ভারতের যে কোনো প্রান্তে গিয়ে থাকার, পড়াশোনা করার, কাজ করার অধিকার দিয়েছে। সেই অধিকার যেন কখনো বিঘ্নিত না হয়। অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কোনো পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাঙালি যেন হেনস্থার মুখে না পড়েন, এটা কিন্তু সব রাজ্যের প্রশাসনকে সতর্ক থাকতে হবে। একবার শুনে নিন সংক্ষেপে কৃষ্ণবাবু কি বলেছেন। মিরাজ শরীফ আমাকে ফোন করেছিলেন। তিনি আমাদের উত্তর দিনাজপুর বাঙালবাড়ির বাসিন্দা। তিনি 15 দিন আগে গুরগাঁওয়া নিজের কাজের জন্য নিয়ে গিয়েছিলেন। তো ওখানে যাওয়ার পর ওনার সাথে যারা চীনা পরিচিত ছিল তাদেরকে পুলিশ ধরছে, পুলিশ ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, হ্যারাসমেন্ট করতেছে। মানে তার বক্তব্য যেটা আছে, বাংলা ভাষায় যে কথা বলছে
তাদেরকেই পুলিশ গ্রেফতার করছে আর ভাবে নেন তাদের প্রতি অত্যাচার করছে। তো আমাকেও উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই, কিন্তু আমি 15 দিন ধরে আছি এখানে, কোনো কাজে কোথাও বেরোতে পারছি না, মাথা লুকিয়ে আমি রয়েছি, আমার কাছে টাকা পয়সাও নাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারতাম। তো আমি এই কথা শোনার পর ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম যাতে ও ফিরে আসতে পারে। কেননা তিনি তার পরিচয় দিলেন, আমাকে ডকুমেন্টস পাঠালেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর ভাবে নেন পাসপোর্টেরও ফটোকপি আমাকে পাঠান। আর নিজের পরিচয় দিলেন যে রান ফর রায়গঞ্জে যখন আমরা করেছিলাম সেই রান ফর রায়গঞ্জে উনি পার্টিসিপেট করেছিলেন, প্লাস সেফ গ্রিনের জন্য উনি দিল্লি থেকে মেঘালয় অবধি সাইকেল চালিয়ে গিয়েছিলেন। তো বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে। তো কথা হচ্ছে যেই হিসাবে পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো বিজেপি পরিচালিত রাজ্যগুলো আছে, যে হিসাবে বাংলাভাষীদের যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে যে হিসাবে অনীহা, যে হিসাবে তাদের প্রতি মানে অত্যাচার হচ্ছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আজকে আপনারা চিন্তা করুন যে 2024-এ লোকসভার নির্বাচন হয়েছিল। আজকে ভাবে না আমরা বিহারে শুনতেছি 80 লক্ষ ভোট কেটে ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, পশ্চিমবঙ্গ নাকি যাবে। আজকে বিভিন্ন জায়গায় যদি এমনি করে তালিকা থেকে যদি বাদ যায়, তো আজকে ভাবে না 2024 সালে তাহলে লোকসভার নির্বাচনেও তো তাদের যদি ভোট যদি অবৈধ থাকে, তাহলে প্রধানমন্ত্রী অবৈধভাবে উনি হয়েছেন প্রধানমন্ত্রী, আমিও তাহলে এমএলএ হিসাবে আমি অবৈধভাবে এমএলএ হয়েছি। তাহলে তো আজকে প্রধানমন্ত্রীকেও ইস্তফা দেওয়া উচিত আর আমাকেও এমএলএ হিসাবে ইস্তফা দেওয়া উচিত। আজকে যেই হিসাবে মানে আমাদের মানে সংবিধানকে না মেনে নতুন করে বিজেপি আরএসএস যৌথভাবে সংবিধান রাখার চেষ্টা করছেন, এটা আমি মনে করি গণতন্ত্রের হত্যা হচ্ছে। আমাদের সকলকে এখন জাগা উচিত। আমি তো নিজে বঙ্গভাষী বাংলাভাষী হিসাবে নিজেকে গর্বিত মনে করি। তো যারা পশ্চিমবঙ্গে আছে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে আছে, তাদের প্রত্যেকের নিজের বাংলা ভাষাকে নিয়ে গর্ব করা উচিত। আর এটা নিয়ে আমরা প্রতিবাদে নামবো। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখ থেকে এই ভাষা আন্দোলন নিয়ে আমরা পথে নামতেছি, যাতে পশ্চিমবঙ্গের বাইরে সাধারণ বঙ্গবাসীকে বাংলাভাষীকে যাতে কোনো অত্যাচারের কবলে না পড়তে হয়, তার জন্য আওয়াজ তুলব। মানে তাদের কাছে এই ব্যক্তির সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে সচিত্র পরিচয়পত্র রয়েছে, পাসপোর্ট পর্যন্ত রয়েছে, তাও তাকে হ্যাকেল করা হচ্ছে। এই যে তার একটাই অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে। তো এই জিনিসটাই তো এখন ভারত কেন আজকে আপনি দেখুন ইতিহাস বলে বাংলা ভারতবর্ষকে দিশা দেখায়। আজকে যেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা শুধু বাংলায় নাই, দেশ জুড়ে যে হিসাবে শ্রীবৃদ্ধি ঘটছে, তাতে কোথাও না কোথাও ভাবেন বিজেপি সরকার মানে ভয় পাচ্ছে যে হয়তো এবার যে হিসাবে জনাদেশ, যেটা ওনারা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে হিসাবে জনপ্রিয়তা বাড়ছে, আর আগামী দিনে জনাদেশও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, সেই ভয় পেয়ে যে একজন বঙ্গজননী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, বিজেপিকে গদিচ্যুত করতে পারেন, সেই জন্য বাংলার বিরুদ্ধে ওনারা চক্রান্ত করছে। নিশ্চিত ও আসলে পরে যদি আসে, ও আমাকে বললো দেখা করবে, আমি যাই, ও আসুক, যাই হোক, ওনার সাথে আসলে পরে আমার সাথে নিশ্চিত সাক্ষাৎ হবে। দাদা বলছি, রায়গঞ্জ বিধানসভায় হেল্পলাইন মানে নাম্বার না, অলরেডি এমন আমার কাছেও এসেছে যে আমার মারাইপুরা অঞ্চল থেকে কিছু যারা বাইরে কাজ করে তাদের পরিচয়পত্র সব কিছু আছে, কিন্তু সেখানকার মানে দিল্লি কিংবা হরিয়ানা যেখানেই আছে তারা, সেখানকার সরকার সেটাকে মানছে না। তার জন্য আমি আমার ভেরিফিকেশন করে আমিও আমার লেটার প্যাডে যে আমরা যে বিধায়ক হিসেবে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করি, সেটাও আমি ইস্যু করেছি আমার লেটার প্যাডেও, যে ওনাকে আমি চিনি, তার ইয়েটাও আমরা দিয়েছি, কিন্তু সেটাও তারা মানছে না। তখন আমি রায়গঞ্জ পুলিশের আইসিকেও আমি বললাম যেটা পুলিশ ভেরিফিকেশন করে আপনারা পাঠান। দেখুন, যে কোনো ডকুমেন্টসকে, পশ্চিমবঙ্গের কোনো ডকুমেন্টসকে তারা তাওজ্জু দিচ্ছে না, তারা মানতে নারাজ। তো এটা সত্যি আমাদের যারা বাইরে কাজ করতে গেছেন তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে।
তাদেরকে কি করে আমরা সহযোগিতা করব আমাদের শীর্ষ নেতৃত্বকে আমরা জানাচ্ছি। আমি দিদিতে বলতো কালকে এই ব্যাপারগুলো জানিয়েছি। এখন ওনাদের কাছে মানে শীর্ষ নেতৃত্বের কাছে সাজেশন নিয়ে আগামী দিনে যেটা করবেন সেটা আমরা। দেখুন, আমাদের রাজ্যের শাসক দলের কাছে 2026-এর বিধানসভা নির্বাচন কার্যত অগ্নি পরীক্ষা। দেখুন, প্রতিটা নির্বাচনে খুব চ্যালেঞ্জিং। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন, সেটাও যেমন চ্যালেঞ্জিং ছিল যে তিনি শেষ পর্যন্ত পারবেন কি 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে। তিনি পেরেছিলেন, একটা রেনবো কোয়ালিশন করে পেরেছিলেন। 2016 সালের নির্বাচনে দেখুন, তৃণমূলকে চ্যালেঞ্জ জানালো বাম কংগ্রেসের জোট। শক্ত নির্বাচন ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেলেন। 2021-এর নির্বাচনের আগে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 18টা আসন পেল, 127টার কাছাকাছি বিধানসভা নির্বাচনে এগিয়েছিল। বিজেপির নেতারা ভাবতে শুরু করে দিয়েছিলেন তারা ক্ষমতায় আসছেন, এমনকি একটা মন্ত্রিসভা পর্যন্ত গঠন করে ফেলেছিলেন। বহু লোক তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত স্লোগান বাংলা তার মেয়েকেই চায় ক্লিক করে গেল। তাছাড়া দিদিকে বলো সহ নানাবিধ কর্মসূচি। কিন্তু 2026-এর নির্বাচনে এগুলো কিন্তু আর কাজ দেবে না। দেখুন, দুয়ারে সরকার বলুন, পাড়ায় সমাধান বলুন, বুথ ভিত্তিক সমাধান বলুন, এই প্রকল্পগুলো চলছে অনেকদিন ধরে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটার কথা বলছেন, 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, 3টে বুথ নিয়ে একটা ক্লাস্টার, বুথের উন্নয়ন এবং বুথে কি কি সমস্যা আছে সেগুলো সমাধান। এগুলো হচ্ছে পাড়ায় সমাধান আর বুথ ভিত্তিক সমাধানের মধ্যে কোনো পার্থক্য নেই। তা এগুলো মরিয়া হয়ে করছেন। দেখুন, উন্নয়ন হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে 8,000 কোটি টাকা মুখ্যমন্ত্রী বরাদ্দ করলেন, এই টাকার সংস্থান তার বাজেটে ছিল না। হয় তিনি অন্য দপ্তরের বরাদ্দ কাটছাট করবেন, না হলে আবার বাজার থেকে ঋণ নেবেন। কতটা ডেসপারেট শাসক 2026-এর আগে এই ধরনের প্রকল্পের হঠাৎ ঘোষণাকারী প্রমাণ করে। কিন্তু 2026-এর নির্বাচন যেটা হবে সেটা তৃণমূলের কাছে এযাবৎকালের সব থেকে চ্যালেঞ্জিং নির্বাচন। 2021 নয়। আপনি বলতে পারেন 2021-এ আগে 19-এ বিজেপি 18টা পেয়েছিল, 2024-এ 12টা লোকসভা পেল, কিন্তু বিজেপির ভোট বাড়লো, 100টার কাছাকাছি আসনে তারা এগিয়ে রইল। তৃণমূল 29টা আসন পেল। তা সত্ত্বেও তাদের এত উদ্বেগের কারণ কি? উদ্বেগের কারণ হচ্ছে এই সরকার দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, বা এই দল যারা ক্ষমতাসীন দল, এরা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের মনে একেবারে দৃঢ়ভাবে গেঁথে গেছে। এমনকি যারা তৃণমূল দলটার সমর্থক পরিবার, তারাও কিন্তু এটা অন্তত বিশ্বাস করতে শুরু করেছেন যে এই জমানায় দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, সর্বত্র দুর্নীতি। আমি এগুলো আপনারা জানেন, বারবার বলে আপনাদের বিরক্তির উদ্রেক করব না। আর যে পোলারাইজেশন বা মেরুকরণটা শুরু হয়েছিল 2018 থেকে, সেই মেরুকরণটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে গেছে মানে হিন্দু ভোটের 55% বিজেপি পেয়েছিল লোকসভা নির্বাচনে 2024 সালে। তারপর দেখুন অনেক ঘটনা ঘটেছে। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থান বাংলাদেশে, সেখানে সনাতনীরা আক্রমণের মুখে পড়েছেন, ঘর ছাড়া হয়েছেন, সনাতনী মাতৃশক্তি নিগ্রহের মুখে পড়েছেন। বাংলাদেশে সনাতনীদের কার্যত এথনিক ক্লিনজিং এর চেষ্টা হচ্ছে। তারপর ধরুন আমাদের বাংলায় মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসের গান। তারপর 22 এপ্রিল 2025 পেহেলগামে ধর্ম পরিচয় জেনে জঙ্গিদের হত্যা করা, এবং তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্ধু। এই সমস্ত ঘটনা মেরুকরণটাকে কার্যত আমি বলবো 90% সম্পূর্ণ করে ফেলেছে, এবং নির্বাচনের আগে মেরুকরণটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তৃণমূল হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের 100টার মধ্যে 95টা ভোট পাবে আর বেনিফিশিয়ারি। কিন্তু এই অঙ্ক দিয়ে বারবার কিন্তু নির্বাচনে জেতা যায় না। যখন বিজেপি 2 কোটি 33 লক্ষ সামথিং ভোট পেয়েছে,
তার 98% হিন্দু ভোট। এই হিন্দু ভোটের মধ্যে হিন্দু মহিলারাও ভোট দিয়েছেন, তারা কিন্তু অনেকেই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সুফল পেয়েছেন। তাই বেনিফিশিয়ারিরা তৃণমূলকে একচেটিয়া ভোট দেবে এটার কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণও নেই। কারণ এই লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পের সুফল তৃণমূল নতুন করে পাবে না, কারণ পেয়ে এসছে তারা এতদিন। নির্বাচনের আগে একটা বাজেট পেশ করবে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে অবশ্যভাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা বাড়ানো হবে। মানে মাসে মাসে যে টাকা পাঠান সরকার মাতৃশক্তির অ্যাকাউন্টে, ধরুন ওটা 400-500 টাকাও বাড়বে, তাতেও হবে না, কারণ বিজেপি বলবে যে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। বিজেপি শাসিত সবকটা রাজ্যে এই ধরনের প্রকল্প চালু আছে। তাহলে ওই ফ্যাক্টরটা ডিসকাউন্টেড, ওর নতুন করে ওর কোনো সুবিধা পাওয়া যাবে না, সেটা তৃণমূলের থেকে বেশি কেউ বোঝে না। তারা বলছেন যে আমরা এত করেছি, তা ঠিক তো মানলাম, সামাজিক প্রকল্প এই সরকার অনেকগুলো ভালো নিয়েছে, তার সুফল আপনারা ইতিমধ্যে পুরোটা পেয়ে গেছেন, নতুন করে আর ভোটের ময়দানে তার সুফল পাবেন না। সেই জন্যই তৃণমূল এখন বাঙালি অস্মিতা, বাংলা ভাষার উপর আক্রমণ, ব্যাকডোর দিয়ে বিজেপি এখানে ঢুকতে চাইছে, ওরা বাংলাকে ঘৃণা করে, ইত্যাদি ইত্যাদি ন্যারেটিভ তৈরি করছে। এখন প্রশ্ন হলো, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কতটা সাফল্য দেবে তৃণমূল? দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলায় কথা বলে, কিন্তু বাংলাদেশি নাগরিক বাংলায় কথা বলেন আর পশ্চিমবঙ্গের বাঙালি যিনি বাংলায় কথা বলেন তার মধ্যে তো ফারাক আছে। তাহলে বাংলাভাষী বাংলাদেশিদের চিহ্নিত করার উদ্যোগকে আপনি যদি বলেন যে বাংলা ভাষার উপর আক্রমণ, এটা অতি সরলীকৃত এবং ভ্রান্ত ন্যারেটিভ। এই যে মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিককে কেটে খুন করা হয়েছে, নবী মুম্বাই পুলিশ জানিয়েছে পরকীয়া ঘটিত ব্যাপার। এটা বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো পরিযায়ী শ্রমিককে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়নি। তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ, তার ক্রেডেন্সিয়াল নিয়ে বিস্তর প্রশ্ন আছে, সেসব ভিডিও আমরা দেখেছি। তিনি বলছেন, দেখেছেন বাংলায় কথা বলবার জন্য কিভাবে খুন করা হয়েছে। সম্পূর্ণ তথ্য বিকৃতি, সত্যের অপলাপ। আমি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাঙালিরা আছেন, ভারতের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি বা অন্য রাজ্যের বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের অভিজ্ঞতাকে শেয়ার করুন। কখনো কি বাংলায় কথা বলার জন্য আপনারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন? আপনারা কি কখনো নিগ্রহের মুখে পড়েছেন? শেয়ার করুন, সমাজ মাধ্যমে শেয়ার করুন, সংবাদ মাধ্যমকে বলুন। এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, এটা কিন্তু ভ্রান্ত ন্যারেটিভ। লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর বাংলা থেকে বাইরের রাজ্যে পড়তে যায়, কর্মসূত্রে থাকে, তারা সমাজে প্রতিষ্ঠিত, তারা শেয়ার করুন। এরকম ঘটনা কি আপনাদের কখনো হয়েছে যে আপনারা বাংলায় কথা বলছেন বলে গুজরাটে হেনস্থায় হয়েছেন, মধ্যপ্রদেশে হয়েছেন, রাজস্থানে হয়েছেন, বিজেপি শাসিত রাজ্যে হয়েছেন? এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব। কারণ যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত। এই ন্যারেটিভটা যে ভ্রান্ত সেটা বলার দায়িত্ব প্রবাসে যে সমস্ত বাঙালিরা দীর্ঘদিন ধরে আছেন এবং প্রতি বছর যাচ্ছেন কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে, তাদের কিন্তু এবার বলার সময় এসেছে। সাকুল্যে 1000 জনকে ডিটেন করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে। তাতে স্টালিনের তামিলনাড়ু আছে, ভগবত সিং মানের পাঞ্জাব আছে এবং বিজেপি শাসিত রাজ্য আছে, আমাদের পড়শে উড়িষ্যায় আছে। এখন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ব্যাপার। ধরুন, যাদেরকে সন্দেহের বশে আটক করছে বিভিন্ন রাজ্যের পুলিশ, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, এবং সেজন্য হরিয়ানার সরকার পশ্চিমবঙ্গের
বিভিন্ন জেলার প্রশাসনের কাছে সমস্ত প্রটোকল মেনে তথ্য চেয়েছে। ধরুন এই 52 জনকে তারা আইডেন্টিফাই করলো কি করে, বা তাদের মনে সন্দেহ জাগলো কি করে এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী? কে তাদের ফিডব্যাক দিল? বিজেপির রাজ্যসভার সাংসদ সভাপতি পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভিন রাজ্যে ভারতীয় বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনকে এই সব নামের তালিকা দিচ্ছেন যে এদের ক্রেডেনশিয়াল যাচাই করার দরকার। তারা মনে করছেন এরা পশ্চিমবঙ্গের বা ভারতের বাঙালি নয়, এরা অনুপ্রবেশকারী বাংলাদেশি। নইলে কি করে আপনারা বলুন তো ওই 52 জনকে আইডেন্টিফাই করেছিল হরিয়ানার পুলিশ? এখানেই তো প্রশ্ন। তাহলে অন্যান্য রাজ্যে যে সমস্ত ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি বা সংশ্লিষ্ট রাজ্যে দীর্ঘদিন ধরে যারা বাঙালি আছেন, বাংলা সংস্কৃতির চর্চা করেন, দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী পালন করেন, তারা মুখ খুলুন, তারা বলুন, তাদের অভিজ্ঞতা শেয়ার করুন যে আপনারা বাংলায় কথা বললে সেই সমস্ত রাজ্যকে নিগ্রহের মুখে পড়েন। আপনাদের এই ফিডব্যাক, এই অভিজ্ঞতা শেয়ার করাটা ভীষণ জরুরি। তাতে না চক্ষু কর্ণের বিবাদ বর্জন হবে। এই যে মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বাংলায় কথা বললে নিগ্রহ হচ্ছে, বাংলা ভাষাকে অসম্মান করছে, তাহলে কিন্তু সত্যিটা সামনে আসবে, মানুষের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিনদেশি বাংলাদেশিদের ধরতে হবে। তারা বাংলায় কথা বলল, তারা পশ্চিমবঙ্গের নাগরিক নন, তারা বাংলাদেশি নাগরিক যদি হন তাহলে তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। ভারতটা কোনো ধর্মশালা নয়। আবার পরিযায়ী শ্রমিক তিনি যদি ভারতের নাগরিক হন, তার যেই ধর্ম হোক না কেন, তিনি হিন্দু হন, মুসলমান হোক, অন্য ধর্মাবলম্বী হন, সংবিধান তাকে সব রকম অধিকার দিয়েছে। ভারতের মধ্যে যেখানে খুশি থাকার, যেখানে খুশি কাজ করার, যেখানে খুশি পড়াশোনা করার, সেই অধিকারকে যেন সুরক্ষিত রাখা হয়। বাংলাদেশি খোঁজার নামে একজনও প্রকৃত ভারতীয় নাগরিক যেন হেনস্থার মুখে না পড়ে, এটাকেও এনশিওর করতে হবে। দেখুন, রাজ্য পুলিশের পক্ষ থেকে সমাজ মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পরিবার সেই নাম্বারে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে নথি দিতে পারবেন। তাদের পরিবারের সদস্যরা বাইরের রাজ্যে কাজ করছে, এখন যারা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হচ্ছে, পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেলেই নিগ্রহের মুখে পড়ছেন, তা রাজ্য পুলিশ বলেছেন যে ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ডকুমেন্ট পাঠান, আমরা ভেরিফাই করব, করে ওই সার্টিফিকেট দেব, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পাল্টা দিয়েছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুর বক্তব্য, এই ধরনের পুলিশের যে উদ্যোগ এটা সম্পূর্ণ রাজনৈতিক। তিনি তার ইমেল আইডিটা শেয়ার করেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে সনাতনীরা যদি নিগ্রহের মুখে পড়েন, পুলিশি নিগ্রহের, তাহলে এই ইমেল আইডিতে প্রমাণ দিয়ে জানান তিনি যথাযোগ্য জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দেবেন। আর ভিন রাজ্যে যারা রয়েছেন, যে সমস্ত ভারতীয় বাঙালি, তারা যদি পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাদেশি পরিচয় ভাঁড়িয়ে জালি পথে নথি জোগাড় করে এই জনসমুদ্রে মিশে গেছেন, বিভিন্ন রাজ্যে প্রবাসী বাঙালিদের কাছে শুভেন্দুবাবু মেল আইডি দিয়ে বলেছেন, আপনারা যদি মনে করেন এই পরিযায়ী শ্রমিক বা এই লোকটি ভারতীয় নয়, বাংলাদেশি, কিন্তু বাংলায় কথা বলে, তথ্য প্রমাণ দিয়ে শুভেন্দুবাবুকে ইমেল করতে পারেন, তিনি যথাযোগ্য জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দেবেন। এটা নিয়েও বিতর্ক হয়েছে। তৃণমূল বলছে বিভাজনের রাজনীতি। আমি বিভাজনের রাজনীতির মধ্যে যেতে চাইছি না। বাংলায় তো মেরুকরণ সম্পূর্ণ হয়েছে, এটা নতুন কথা কি? তৃণমূল সংখ্যালঘু তাস খেলছে, বিজেপি সনাতনীদের একজোট করতে চাইছে।
তো এই বাস্তব সত্যটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বাংলাতে এই আবহেই নির্বাচন হবে। বিগত 8-9 বছর ধরে এই প্রক্রিয়া শুরু হয়েছে, মেরুকরণের প্রক্রিয়া। এই প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার পথে, বৃত্তটা সম্পূর্ণ হওয়ার পথে। তাতে এত আকাশ থেকে পড়ার তো কোনো বিষয় নেই। এটা হয়েছে, এটা বাস্তবই, বাস্তবকে মানতে হবে। শুভেন্দুবাবু মেরুকরণের জন্য দিয়েছেন নাকি বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়ার জন্য দিয়েছেন সেটা আপনারা চর্চা করুন, কিন্তু আমার একটা প্রশ্ন শাসক দলের কাছে, রাজ্যের শাসক দলের কাছে এবং কেন্দ্রের শাসক দলের কাছে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকারের কাছে। রাজ্যের শাসক দলের কাছে প্রশ্ন, আপনারা সাকুল্যে 1000 জনের কথা বলছেন যারা বাংলায় কথা বলার জন্য নিগ্রহের মুখে পড়েছেন। আপনারা ফিগার দিন, আপনাদের জমানায় 2011 থেকে 2025 এই পর্যন্ত কত ছেলে মেয়ে বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের নাগরিক বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে আছেন, থাকছেন, পড়াশোনার জন্য গিয়েছেন, আবার সেটেল করে গেছেন? কত? সংখ্যাটা কত? আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বক্তব্য জানুন না যে আপনারা কি কখনো নিগ্রহের মুখে পড়েছেন বাংলা ভাষায় কথা বলার জন্য? আপনাদের দিক থেকেও তো এই বিষয়টা আসা খুব জরুরি। আপনারা বলছেন বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, এটা যে ভোট কুড়ানোর কৌশল, এটা আমরা বলছি। আমি তো বলছি আপনারা এই তথ্যটা দিন যে 2011 সাল থেকে 2025 জুলাই পর্যন্ত পশ্চিমবাংলা থেকে ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলে কত ছেলে মেয়ে ভিন রাজ্যে আছেন, টোটাল সংখ্যাটা কত, তাদের কি অভিজ্ঞতা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে, জানান আমাদের। আর কেন্দ্রীয় সরকারকে বলবো, ঠিক আছে আপনারা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরুন, চিহ্নিত করুন, ডিপোর্ট করুন, কারণ এটা ধর্মশালা নয়। এই অনুপ্রবেশকারীরা অনেক সময় স্লিপার সেলের সদস্য হন, সেটা আপনাদের চিহ্নিত করার দায়িত্ব, ডিপোর্ট করার দায়িত্ব আপনাদের, কিন্তু অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনাদের, সিংহবাগ আপনাদের দায়িত্ব। বিএসএফ ধোয়া তুলসী পাতা নয়, সীমান্তে চোরাচালান হয়, বিএসএফ এর মদত ছাড়া হয় না। আবার বিএসএফ একমাত্র, বিএসএফ কে এই অনুপ্রবেশের জন্য একমাত্র দায়ী করা যায় না। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে 2000 কিলোমিটারের উপরে দীর্ঘ সীমান্ত, জল সীমান্ত, স্থল সীমান্ত, প্রায় 550 কিলোমিটার সীমান্ত অরক্ষিত, কাঁটাতার দেওয়া যাচ্ছে না, জমি দিচ্ছে না, এখন নাকি দিচ্ছে রাজ্য সরকার। এ তো চোর পালালে বুদ্ধি পালের মতো। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকারকে একটাই অনুরোধ, আপনারা প্রকৃত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করুন, ডিপোর্ট করুন, যা করার করুন, কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য একজনও প্রকৃত ভারতীয় যেন নিগ্রহের মুখে না পড়েন, তিনি যে ধর্মাবলম্বী হন না কেন। এটা আপনাদেরও দায়িত্ব। তাহলে প্রকৃত অনুপ্রবেশকারীদের সংখ্যাটা, অবস্থাটা আমরা কিন্তু জানতে পারবো। না হলে এটা নিয়ে রাজনীতির জলগোলা হবে, ভোট কারবারিরা ভোটের আগে এটা থেকে নিজের ফায়দা তুলতে চেষ্টা করবে। আখেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ। গরিব মানুষের পেটে লাথি মেরে রাজনীতি হয় না, হয় না। গরিব মানুষ, ভারতীয় নাগরিক, তাকে সুরক্ষিত করতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, তিনি যে ধর্মেরই হোক না কেন। আর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। কেন্দ্রীয় সরকারের অনেক মেকানিজম আছে এবং সমস্ত রাজ্য সরকারকে কিন্তু এই বিষয়ে সহযোগিতা করতে হবে। শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করলে কিন্তু জাতীয় নিরাপত্তা বিপন্নতার মুখে পড়তে পারে। খুব অ্যালার্মিং সিচুয়েশন, যেভাবে অনেক জায়গায় জনবিন্যাস বদলাচ্ছে, সীমান্ত সংলগ্ন রাজ্য আমাদের, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। ভোট কুড়ানোর রাজনীতি করলে অনেক সময় পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজ হয়তো আমরা বুঝতে পারছি না, 10 বছর বাদে বুঝতে পারবো
যখন হয়তো আর কিছু করার থাকবে না। এই বিতর্ক চলবে, নির্বাচন পর্যন্ত বিতর্ক চলবে, কিন্তু সব পক্ষেরই দায়িত্ব আছে নিজেদের ভূমিকা সুষ্ঠুভাবে পালন